2015-16 সালে আমি যেটা শুনলাম, ইউএসএ ওই আমাদের তৎকালীন যিনি রাষ্ট্রদূত ছিলেন ওয়াশিংটনে, তাকে আপনার ওই দুটো চুক্তির জন্য খুব বলে ওই এগুলো অস্ত্র কেনার চুক্তি, একটা জিসোমিয়া, একটা টিকফা, আমাদের তারা খুব বলেন টলেন। শেষের দিকে আমি যখন মন্ত্রী ছিলাম তখন এক পর্যায়ে শুনলাম যে এই চুক্তিগুলোতে সই করার জন্য তারা আমাদের বলতেছে। তো এই চুক্তিগুলোর বিভিন্ন শর্ত তো আমাদের খুব সহজ মনে হয়নি। আর মাননীয় প্রধানমন্ত্রীর মূল উদ্দেশ্য ছিল দেশের উন্নয়ন করবেন, আর দ্বিতীয়ত হলো গরিবের দুঃখ দূর করবেন। তো উনি বলেন যে আমরা আর্মস্টাম্প কিনবো পরে, আগে আমরা মানুষের দুই বেলা ভাত খাওয়াই আর একটা ডিসেন্ট লাইফ দিই, হ্যাঁ, তারপরে ওইগুলো জিনিস টিনিস কিনবো, অস্ত্র টস্ত্র। তো আমেরিকানরা সেটা বোধহয় পছন্দ করে নাই, তারা তো ব্যবসায়ী জাতি, তারা বিক্রি করলেই খুশি এইগুলো। তখন মনে হলো যে আর তা আদারওয়াইজ তাদের সাথে আমাদের কোনো রকমের যে খুব বড় রকম, হ্যাঁ, ডেমোক্রেসির জন্য তারা পিড়াপিড়ি করতো, ইনক্লুসিভ ডেমোক্রেসি এইগুলো বলতো, সব দলের কৃষি নির্বাচনে ইলেকশনের আগে এইগুলো তারা অনেক বলা বলি করেছে, বলেছেও যে এই কি বল ফ্রি ফেয়ার ট্রান্সপারেন্ট ইনক্লুসিভ ইলেকশন। আপনি যেহেতু পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছের মানুষ ছিলেন, আপনার ভাইয়ের সুবাদেও আলাদা একটি গুরুত্ব আপনারা সবসময় পেতেন। আপনি যে কথাটি মাঝখানে বললেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে দুটি চুক্তির বিষয় আপনি উল্লেখ করলেন, দুটি অস্ত্র চুক্তি, অস্ত্র কেনা, যেটি প্রধানমন্ত্রী আসলে যৌক্তিক কারণেই রাজি হননি। কিন্তু প্রধানমন্ত্রী গত এই সরকার পরিবর্তনের আগে আগে কয়েক বছর পর্যন্তই খুব জোর সোরে বলছিলেন যে যদি কি বলে আমাদের কক্সেস বাজার, আমাদের সেন্ট মার্টিন আমরা দিতে রাজি হই, পোর্ট দিতে রাজি হই, তাইলে আমাদের ক্ষমতায় থাকতে অসুবিধা হবে না। এই কথা কিন্তু 5ই আগস্টের আগে 24-22 থেকে উনি বলা শুরু করেছেন। এই জায়গাটায় আপনার নজরে ছিল কিনা বা কিছু জানেন? সেন্ট মার্টিনের কাহিনী আমরা কোনদিন শুনিনি। মাননীয় প্রধানমন্ত্রী ফরেন মিনিস্ট্রি জানেন, ফরেন মিনিস্ট্রি কেউ অ্যাপ্রোচও করেনি। আমরা এক পর্যায়ে যখন এই যে এশিয়া স্পেসিফিক কোয়াড কোড তৈরি করলো, হ্যাঁ, তখন আমরা আমেরিকানদের বললাম যে তোমরা কোয়াড যদি আমাদের অফিসিয়ালি বলো, তারা আমাদের কিন্তু কোনোদিন রিকোয়েস্ট করেনি। আমরা বরং কি করলাম, ওই কোয়াডের নিয়মে নিয়মে চারটা আমেরিকা 3টা দেশ, ইন্ডিয়া, আপনার অস্ট্রেলিয়া এবং জাপান জয়েন করে আমরা তাদের বললাম তোমরা একটা ফর্মাল কি করো, আমাদের রিকোয়েস্ট করো। তারা করেনি কখনো, তারা আইআইইতে কিংবা এই কোয়াড এগুলোতে ফর্মাল রিকোয়েস্ট করেনি। কিন্তু পত্রপত্রিকায় মিডিয়ার মধ্যে মনে হতো যে হ্যাঁ, আমরা সেই জন্য নিজের থেকেই কোয়াডের উপরে একটা স্ট্র্যাটেজি আমরা দেই, তারা এটা অপছন্দ করে। বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তার চেয়েও বড় কথা তিনি একজন প্রখ্যাত অর্থনীতিবিদ, তার পরিবার, তার বড় ভাই বাংলাদেশের অর্থনীতিবিদ ছিলেন এবং তিনি নিজে দীর্ঘদিন বাংলাদেশের একজন খুব জাদ্রেল শব্দটি বলছি কূটনীতিবিদ, এবং তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন বহু বছর। তিনি জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশনে ছিলেন অনেক বছর। তিনি বাংলাদেশের রাজনীতির চেয়েও তিনি বাংলাদেশের অর্থনীতি, সামাজিক, কূটনীতিক এই জায়গাগুলোতে খুবই খুবই একজন দক্ষ ব্যক্তিত্ব, দক্ষ মানুষ। অধ্যাপক ডক্টর AK আব্দুল মোমেন, আমি আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই এক ধরনের বর্ণাঢ্য জীবন কাটিয়ে এখন কেমন আছেন? এই পরিস্থিতিতে কেমন আছেন? ছোট করে যদি একটু বলেন, সেখান থেকে শুরু করব। আমি খুব শখ করে আপনার 2015 সালের নভেম্বরে বাংলাদেশে যাই। এই আমেরিকায় প্রায় 38 বছর ছিলাম, হ্যাঁ। তারপরে খুব শখ করে, আমার ছেলে মেয়ে কেউ চায় নাই যে আমি দেশে যাই, কিন্তু আমি গেলাম। যে আমি বুড়ো বয়সে যে দেশ আমাকে মানুষ করেছে, আমার 6th গ্রেড থেকে কোনোদিন বেতন দিয়ে পড়তে হয়নি, সবই বিভিন্ন রকম ফান্ডিং টান্ডিং, এইগুলো হাফ ডজন ডিগ্রি করেছি। তা আমার একটা নিজের অব্লিগেশন যে আমি আমার দেশে গিয়ে কিছু কাজ করব। সেই শখে এই 2015 সালে গেলাম, গিয়ে ওখানে একটা স্থানীয় ইউনিভার্সিটিতে কাজও শুরু করলাম। তারপরে আপনার ভাগ্যের এমন চক্র যে আমার বড় ভাই হঠাৎ
বয়স হয়ে গেল উনি বললেন যে উনি আর নির্বাচন করবেন না। আমাকে নির্বাচনে আপনার তারা মনোনয়ন দিলেন, আর উনার কারণে এবং আওয়ামী লীগ সরকারের কারণে আমি জয়লাভও করলাম। তারপর মাননীয় প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বানালেন। আর এখন এরপরে আমি দেশে ছিলাম। এই আমি জুলাইয়ের 29 তারিখে বাংলাদেশে ফিরি, নিউ ইয়র্কেই ছিলাম, ওখান থেকে 29শে জুলাই ফিরি। তারপরে যখন আপনার কি হলো, সরকারের পতন হলো, আমি দেশ থেকে পালাতে চাইনি, কারণ আমি কোনো অন্যায় করিনি, কাউকে জেলে দেয়নি, কাউকে আপনার কোনোদিন কোনো মানে অন্যায় করেছি বলে আমার ধারণা নাই। সেই কারণে আমি বললাম যে আমি কেন যাব, আর আমি এক পয়সা চুরি চামারিও করিনি, তো এই জন্য দেশেই ছিলাম। কিন্তু এর পরে সমস্যা হলো, আমাকে মিলিটারির লোক ফোন করলেন, বললেন স্যার উই আর হিয়ার টু প্রোটেক্ট ইউ। তখন আমার সাথে যারা ছিলেন তারা বললেন স্যার আপনার ঠিকানা টুকানা পেয়ে গেছে, পালান। এই প্রায় 8.5 মাস দেশে পালিয়েছিলাম। তারপরে বহু কষ্টে বিদেশে এসেছি, আমার বউ বাচ্চাদের কাছে চলে এসেছি। এবং এইটা নিয়ে একটা ছবি হইতে পারে, এই গ্রেট স্কেপ। এইটার বলে এখন লাভ নাই, এখন দেশের কথাই বলি। দেশে যে জি, অরাজকতা চলছে, আমার আমি আশা ওই ছিল যে জায়গাটা এত একটু পরে খারাপ আসছি। অবস্থা হবে না। হ্যাঁ, আমি ওই জায়গাটা একটু পরে আসছি। আমি আপনার, কারণ আপনার যে পরিচয়গুলো আমি দিলাম, ওই জায়গাটা আমি একটু আরেকটু শেষ করে, এখন আপনি আমেরিকায় আছেন এবং শারীরিকভাবে মানসিকভাবে কেমন আছেন সেটুকু একটু। মানসিকভাবে খুব ভালো না, কারণ একটা যাযাবরের জীবন পালন করছি। কখনো কোনো মেয়ে কোনো ছেলে তাদের বাড়িতে গিয়ে থাকি। হ্যাঁ, আহ, সেদিক থেকে ভালো যে ছেলে মেয়ের সাথে আছি। তো মানসিকভাবে তো খুবই খারাপ, কারণ এই সাজানো গোজানো দেশটা এইভাবে ধ্বংস হয়ে যাবে সেটা তো কোনোদিন কল্পনা করিনি। আমরা যারা প্রবাসে থাকি, আমরা সব সময়, সে যে দলেরই হোক যে মতেরই হোক, সে দেশের উন্নয়ন চায়। দেশ ভালো থাকলে সে মনে মনে শান্তি পায়। আর এখন দেশ যে রসাতলে জ্বলে যাচ্ছে, মিথ্যার জালিয়াতি শুরু হয়, এমন মিথ্যার বয়ান আমি জীবনে আগে কোনোদিন কল্পনা করিনি। আর এই দেশটা আপনার ফ্যাক্টরি সব বন্ধ হয়ে যে চাকরি চলে যাচ্ছে, হাহাকার শুরু হয়েছে। এই অবস্থা চাই না। কারণ আমাদের তো আত্মীয়জন থাকে, দেশ উন্নয়ন হলে সবার উন্নয়ন, দেশবাসীর উন্নয়ন। এখন বিদেশে তো ভিখারি হয়েও থাকতে পারবে না, দেশটা শেষ। এখন কেউ নাকি ভিসা দেয় না, এইসব বলে আমার খুব মানসিকভাবে খুব যাতনায় আছি। এবং জি, নতুন সরকার যে আসুক না কেন, তার জন্য এই ইউনূস সরকার যে চ্যালেঞ্জ সৃষ্টি করেছেন এই 1.5 বছরে, এই চ্যালেঞ্জ মোকাবেলা করা যে কোনো সরকারের জন্য ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। এইটা চিন্তা করেও দুঃখ পাই যে এত তো সুন্দর আপনি সাজানো দেশ। আমি এবার একটু মূল আলোচনার দিকে আসি। আপনি তো দীর্ঘদিন বিদেশে প্রবাসে, আপনি নিজেই বললেন এবং আমরাও সবাই জানি আপনার যে কাজ, আপনি সব সময় কূটনৈতিক পরিমণ্ডলের মধ্যে ছিলেন এবং খুবই বড় বড় জায়গাগুলোতে আপনি কাজ করে, জাতিসংঘে কাজ করেছেন। এর আগে আপনি আন্তর্জাতিক কয়েকটি, একটি বা দুটি সংস্থার প্রধানের দায়িত্ব পালন করেছেন। ডক্টর ইউনূসের সঙ্গেও বিভিন্ন ফোরামেও আপনি কিন্তু কাজ করেছেন। তো সেই জায়গা থেকে আমি যদি আপনার কাছ থেকে একটু অভিজ্ঞতার জায়গাটা জানতে চাই। এই যে বলা হচ্ছে দীর্ঘকাল পর্যন্ত বা দীর্ঘ সময় পর্যন্ত ডক্টর ইউনূস কিংবা বাংলাদেশকে এখন যারা এই পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে, সেই আন্তর্জাতিক মহলে আপনি কাজ করেছেন। আপনি মাঝখানে একটি শব্দ বলেছেন যে আপনি কখনো কল্পনাও করেননি। তো আপনি যে দীর্ঘ সময় আন্তর্জাতিক মহলগুলোতে কাজ করলেন, তখন তাদের মনোভাব বাংলাদেশকে নিয়ে ওই সময় কেমন ছিল? দেখেন, প্রথম যখন এই দেশগুলোতে প্রথম আসলাম বিদেশে, তখন তো বাংলাদেশ চিনতো না। আমি 73 কথা বলতেছি, তখন বঙ্গবন্ধুকে চিনত, শেখ মুজিবুর রহমানকে চিনত, বাংলাদেশ চিনত না। তো বাংলাদেশ আমাদের বুঝাতে হতো যে ইন্ডিয়ার ইস্টার্ন পার্টে আগে পাকিস্তানের অংশ ছিল, এইসব করে। আর এই দেশের লোকরা বাংলাদেশ সম্পর্কে বললেই বলতো ইটস এ ডিজাস্টার প্রোন কান্ট্রি, একটা আপনার দারিদ্র ক্লিষ্ট, এইটাই ছিল আমাদের পরিচয়। কিন্তু এই শেখ হাসিনা আসার পরে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে পুরোপুরি এই তলানিবিহীন জরিপ থেকে একেবারে একটা সম্ভাবনার দেশ, ভাইব্রেন্ট ইকোনমি, ল্যান্ড অফ অপরচুনিটি, এইটা এদেশের। আমি দেখেন ডিপ্লোম্যাট হিসাবে বেশি দিন কাজ করিনি,
আমি শিক্ষক হিসাবে বহু বছর কাজ করেছি, এবং শিক্ষক যখন ছিলাম তখন সময় সময় কোনো কোনো ইস্যু নিয়ে কাজ করেছি। ধরুন নারী ও শিশু পাচার, কিংবা উটের দৌড়ে এই শিশুদের, তখন আমার সাথে বহু লোকের পরিচয় হয়েছে এদেশে যারা ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার। তারা তখন আমাদের দেশটাকে খুব, মানে এটা আতঙ্কের মধ্যে ছিল আর কি, দেশটা কি নো গুড। হ্যাঁ, তা আমার তখন এই যে বিভিন্ন ইস্যু ব্যক্তিক আমি কাজ করার ফলে এদেশের বহু, আর তারপরে আমাদের ওই মাইক লুকাকিস ছিলেন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট আমার সাথে, উনি আমরা এক পাড়ায় থাকতাম, আমার সাথে ঘনিষ্ঠতা ছিল। হ্যাঁ, একসময় তিনি আগে গভর্নর ছিলেন, কিছুদিন শিক্ষক ছিলেন হার্ভার্ডে, তখন আমার সাথে পরিচয়। সো উই বিকেম গুড ফ্রেন্ডস, আমরা একসাথে বাজার টাজার করতাম, উনি আবার গাড়ি চালাতেন না, এই হেঁটে আমার গাড়িতে যেতেন, কিংবা উনি আন্ডারগ্রাউন্ড ট্রিটে, মানে ওই ট্রেনে যেতেন। সো ওনার কারণে আমি বহু লোককে চিনতে পারিতাম। কিন্তু এখন অনেকেই মরে গেছে, অনেকেই ক্ষমতায় নাই, এখন তাদের চিনি না। আর যখন ইউএনএ তে যোগদান করলাম জি এই 2009 সালে, তখন আমি কিছু আমার ছাত্রছাত্রীও পেলাম সেইখানে, তারা বড় বড় দেশের, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। হ্যাঁ, তো এতে আমার খুব সুবিধা হয়, শিক্ষক হিসাবে ওরা যথেষ্ট মান দেয়। তখন বাংলাদেশের প্রথম যখন রাষ্ট্রদূত হলাম, তখন কোনো একটা ভালো দেশের এই P5 যারা, তারা কেউ আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিত না, আমরা চিঠি লিখলে উত্তরও দিত না। কিন্তু ওই ছাত্রছাত্রীর কারণে, যেহেতু আমাদের প্রাক্তন ছাত্র, ওদের কারণে কিছুটা সুবিধা আমি উপভোগ করি। কিন্তু পরবর্তীতে যখন আমি মন্ত্রিত্ব আমার গেল, তখন আমরা বিদেশে গেলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের জন্য লাইন ধরে থাকতো। এর কারণটা হলো যে শি ইজ এ ডুয়ার, অ্যান্ড শি হ্যাজ চেঞ্জ বাংলাদেশ। একটা লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে একটা ডেভেলপিং কান্ট্রি করেছে। দারিদ্র এত, কোথায় 42% 2006 সালে ছিল, সেটা কমিয়ে 18%-এ নিয়ে এসেছে। অতি দারিদ্র কোথায় 5.5%-এ নিয়ে এসেছে। তারপরে এই যে জিডিপি গ্রোথ রেট 6.6% অন অ্যান অ্যাভারেজ, প্রায় 21টা বছর, এইগুলো অভাবনীয়, কেউ বিশ্বাস করেন, ওগুলো বললে তাজ্জব হতো। তখন ওদের মন মানসিকতা বাংলাদেশ, যে তোমাদের তো আর দাবায় রাখা যাবে না, তোমরা যেভাবে চলতেছো, তোমরা উইল বি এনাদার টাইগার, এই ধরনের একটা ভাব আসছিল। কিন্তু এখন যাদের সাথে সাক্ষাৎ করে, আমি কিছু লোকের সাথে, আমার পুনঃ বন্ধু বান্ধব কিছু সাক্ষাৎ করেছি, কিছু অধ্যাপকের সাথে সাক্ষাৎ করেছি, ওরা প্রথমত বলে আমরা তো বাংলাদেশ সম্পর্কে কিছুই জানি না, কারণ ওয়েস্টার্ন মিডিয়াতে এটা খুব কাবার টাবার হচ্ছে না। আর তুমি যা বলছো, আমরা তো সেটা কল্পনা করতে পারি না। কারণ প্রফেসর ইউনুস, তিনি তো ইজ এ ব্যাংকার টু দ্য পুয়ার। তোমরা সারা জীবন বলছো উনি খুব ভালো মানুষ, আসলে সত্যি আমরা ওনাকে সবসময় প্রমোট করেছি, মনে হয়েছে আমাদের এক দেশের বিরাট গর্ব, আমরা এত আশা করেছি ওনাকে, একটা আমরা অতিমানব হিসাবে চিন্তা করেছি। আর বর্তমানে ওই সরকারে আসার পরে উনি যে জিনিসটা দেখিয়েছেন, এটা আমরা খুবই হতাশাগ্রস্ত। এবং বিদেশিদের বললে পরে প্রথমত তারা এটা বিশ্বাস করতে পারে না, কারণ বলি ইউনিসের মতো এত সফট স্পোকেন পার্সন, তার রাজত্বে এরকম এই দুর্গতি হবে, এটা কেমন করে? হি ইজ এ গ্রেট ম্যান। এইটা একটা খটকা আছে। হ্যাঁ, আর এবং ইউনুস সাহেব আসলে কি করছে না আল্লাহই জানে, কারণ দেশ ধ্বংস করে দিচ্ছেন। হ্যাঁ, এবং এই জি যে কম্পেশন যেটা দরকার, যেটা ওনাকে দেখলে মনের মধ্যে খুব কম্পেশন, এবং আমরা তো ওনার সবসময় ভক্ত ছিলাম, কিন্তু ওনার কার্যকারিতা দেখে আমরা সবাই হতাশা। এবং এর থেকে তিনি এত বড় দুর্নাম করলে মনে হয় আল্লাহ এই, যেমন বাংলাদেশের লোক ওনাকে ফেরেস্তা মনে করতো, আর আল্লাহ ওনাকে এই কাজটা দেওয়ার পরে বুঝালেন যে আসলে উনি ভিতরে ভিতর বড় হিংসাত্মক। এইরকম হিংসাত্মক মানে পলিসি নিয়েছেন। আমি একটা কম্পেয়ার করি হিটলারের সাথে। নাজি হিটলার আপনার জুরা প্রভাবশালী ছিল, জি জুদের ধ্বংস করার জন্য সিস্টেমেটিক্যালি ওদের উপর অত্যাচার করে। আর বাংলাদেশে আমাদের নোবেল লরেট, শান্তিতে পুরস্কার বিজয়ী সেই ইউনুস সাহেব তিনটি দলকে, একটি হচ্ছে আওয়ামী লীগ সমর্থক, আরেকটি হচ্ছে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, আর 3 নম্বর হচ্ছে হিন্দু মাইনরিটি, এই তিনটি গ্রুপকে সিস্টেমেটিক্যালি আপনার এই মব দিয়ে, সন্ত্রাস দিয়ে, জেল জুলুম দিয়ে ধ্বংস করার তালে আছেন। তাদের ঐতিহ্য, তাদের ইতিহাস, তাদের সবকিছু আপনার মুছে ফেলা,
এইটা মনে হচ্ছে যে উনি হি ইজ ফলোয়িং নাজি হিটলার, এবং হিটলার সফলকাম হয়নি, উনিও সফলকাম হবেন না। জি, আপনি বলছিলেন যে ওনার ভক্ত আপনি ছিলেন, অনেকেই ওনার ভক্ত ছিলেন। আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও তাকে একটা সময় সহায়তা করেছিলেন তার বাণিজ্যিক সুবিধার জন্য, গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে ফোন, গ্রামীণ ফোন ইত্যাদি অনেক কিছু, সরকারি জায়গা দিয়ে নানান ভাবে। তো আপনি যখন জাতিসংঘে ছিলেন, দায়িত্ব নিলেন, তখন থেকেই মূলত দেখা গেছে যে বিভিন্ন ভাবে বাংলাদেশের বিরুদ্ধে, মানে ওই সময় এক ধরনের আস্তে আস্তে করে বাংলাদেশ বিরোধী একটা মনোভাব বাড়তে শুরু করে। আমরা যদি ওনার কথাই ধরি যে উনি দীর্ঘদিন পর্যন্ত মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই আওয়ামী লীগ সরকারকে উৎখাত করেছে, কিংবা 2000 ওই যে 111-এর সময় উনি নতুন দলের মাধ্যমে ক্ষমতা আসতে চেয়েছিলেন, নির্বাচনের একটা চেষ্টা করেছিলেন, সেটিও না। কিন্তু আপনি তো জাতিসংঘে ছিলেন এবং পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখনও কি আপনি এই বিষয়গুলো, কিছু যে ইন্টারনালি কিছু কাজ হচ্ছে, তারা যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কিছু কাজ করছে, দেশের বিরুদ্ধে কিছু কাজ করছে, চক্রান্ত করছে, এগুলো আপনি অনুধাবন করতে আমরা পারেননি এগুলো কোনোভাবেই? কোনোদিন কল্পনা করিনি, আমরা বুঝিও নাই। আর দেখেন, আমি 2009-এ জাতিসংঘে আপনার এই রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলাম। আমাকে যখন রাষ্ট্রদূত, আমি শিক্ষক ছিলাম, হঠাৎ করে একদিন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ফোন করলেন। ফোন করে বললেন যে আমি আপনাকে রাষ্ট্রদূত বানাতে চাই। আমি বললাম, দেখেন আমি ডিপ্লোম্যাট না। আমাকে তখন তিনি সৌদি আরবে, আমি সৌদি আরবে কিছুদিন কাজ করেছিলাম, হ্যাঁ, তখন ওনার সাথে অনেকবার দেখা হয়েছিল। তো উনি বললেন যে আপনাকে সৌদি আরবে। আহ, তখন এটা বোধহয় মার্চ মাসের প্রথম দিকে হবে, নতুন সরকার নিয়েছেন 2009-এ। জি। তাই বললাম, আমি তো ক্লাস চলছে, আমার ছেলে মেয়েরা মিড টার্ম দিচ্ছে, আমি এখন যেতে পারবো না। হ্যাঁ। তো বললেন, আমি বললাম মে মাসের আহ, শেষ ছাড়া আমার তো সম্ভব না, কারণ আমার ছেলে মেয়ের সেমিস্টার আছে এতগুলো, আমি পারবো না। তা বললে, আচ্ছা ঠিক আছে, আপনি একটু দীপুমনির সাথে আলাপ করেন। যাই হোক, আমি মে মাসের শেষে দেশে গেলাম। তো সেইখানে যাওয়ার পরে দেখা যায় আমার ফাইল টাইল নিখোঁজ হয়ে গেছে। পরে আবার নতুন করে তৈরি হলো, তখন পরবর্তীতে এই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ইউএনএ দিতেন। এর কারণটা হলো কিছু আদম ব্যবসায়ী আমার বিরুদ্ধে লেগে গেল। আমি সৌদিতে যখন কিছুদিন ছিলাম, সেই আদম ব্যবসায়ীদের বিরুদ্ধে আমি একটা আন্দোলন শুরু করি। তো ওই আদম ব্যবসায়ীরা দেশে পত্র পত্রিকা আমার বিরুদ্ধে লিখতে শুরু করলো। তারপরে ওই যে এগ্রামো টেগ্রামো ওইগুলো আসে না। পরে প্রধানমন্ত্রী আমাকে এই ইউএনএতে পাঠালেন। এইখানে পাঠানোর সময় উনি আমাকে, খুব দুঃখজনক, আমার এখনই স্মরণ হয়, যিনি আমাকে বললেন যে আমি আপনাকে জাতিসংঘ, দেখেন প্রাধ্যাপক সাহেব, আমার দেশ পরপর 5 বছর 1 নম্বর করাপ্ট দেশ হিসাবে চিহ্নিত হয়েছে। আমার দেশে কোনো গণতন্ত্র নাই, এটা শুধু নিয়ে বলে বেড়ায়। আর আমার দেশে আপনার এই যে করাপশনটা হাই, হ্যাঁ, করাপশন হয়েছে। আর দ্বিতীয়ত আপনার এইগুলোর যে মন মানসিকতা, এই ভাবমূর্তি, আপনাকে পরিবর্তন। আমি বললাম, দেখেন আমি এগুলা তো আই ক্যানট ডু। বলে, না, আপনি নারী ও শিশু পাচারে যে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন, উটোর দূরে বাচ্চাগুলোর বন্ধ করে দিয়েছেন, এখানে অ্যাবিউজ করা, আপনি যান, আপনি নিজের মতো চেষ্টা করেন, আমি আপনাকে সাপোর্ট দিব। অ্যান্ড আই মাস্ট টেল ইউ, শি খুব ভাগ্যবান যে উনি যত প্রথম যে ক্যাবিনেট করলেন, এরার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ ছিল না। গণতান্ত্রিক নিয়মে আওয়ামী লীগ 2009 সালে আসে। আর করাপশনটা ড্রামেটিক্যালি কমতে লাগলো। তাতে আমার হাতটা অনেক শক্তিশালী হলো। তখন বাংলাদেশ সম্পর্কে, আতারওয়ে বাংলাদেশ ওয়াজ ডুইং সো গুড, একটার পর একটা ভালো ভালো কাজ করতেছে, উন্নতি তখন মন মানসিকতা পরিবর্তন হলো। ইউএন সেক্রেটারি জেনারেল বললেন বাংলাদেশ ইজ এ মডেল অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। ওয়াল স্ট্রিট জার্নাল বলল ইট ইজ এ স্ট্যান্ডার্ড বেয়ার অফ দি সাউথ। কত রকম আমরা বয়স প্রশংসা, প্রত্যেকে বক্তৃতার সময় আমি যখন কিসের চেয়ারম্যান ছিলাম সেকেন্ড কমিটির, আমি বিভিন্ন নোবেল রোডকে ডেকে আনতাম বক্তৃতা দেওয়ার জন্য। তারা প্রত্যেকে বাংলাদেশের প্রশংসা করত, উন্নয়নের প্রশংসা, বিশেষ করে দারিদ্র বিমোচন। ইট ওয়াজ এ গ্রেট অ্যাচিভমেন্ট অফ শেখ হাসিনা। যাই হোক, আর যখন মন্ত্রী হলাম, আহ, তখনও আমাদের বয়সী প্রশংসা চলছে, হ্যাঁ, এবং প্রশংসা চলছে, এবং অন্যরা আসে আমাদের ডেকে নিয়ে তাদের দলে ঢুকান, মানে তার গ্রুপে ঢুকানোর জন্য, যেমন ব্রিক্সের কথাই বলি,
হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী গেলেন সুইজারল্যান্ডে, সেইখানে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট এসে সাক্ষাৎ করলেন, হ্যাঁ, কার্টিসি কল করলেন। তখন উনি প্রস্তাব করলেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের ব্রিক্সে জয়েন করেন। আমরা ব্রিক্স এক্সপান্ড হচ্ছে, আগে 4 জন ছিল, 5 জন হয়েছে, এখন আমরা আরো, আপনি। মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আমি, হ্যাঁ, আমার কোনো নীতিগত কোনো আপত্তি নাই, তবে আমার অর্থনীতি তো ছোট, আমি এক্সপোর্ট করি মূলত 2 দেশে বেশি, এক হচ্ছে চায়না আর একটা ইন্ডিয়া, আর ওদের সাথে তো আমি আমার লোকাল কারেন্সিতে ব্যবসার একটা আলোচনা চলছে, সুতরাং আপনার এখানে জয়েন করে আমার কি লাভ হবে? তবে হ্যাঁ, আমি আপনার এনডিবিতে জয়েন করি, ব্যাংকে জয়েন করেছি, হ্যাঁ, আমি এটা তবে আই এম ওপেন, আমি তারপরে দেশে অবশ্য পত্রপত্রিকা বললো যে বাংলাদেশ জয়েন করে ফেলেছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম যে আগে আমরা এটা কি করি, পরস এন্ড কনস গুলো দেখি, ভালো মন্দ বিচার করি, করে দেখে, আর তারপরে ওই সময় যখন নতুন যে দেশগুলো আসলো, এর মধ্যে আসলো আপনার ভেনেজুয়েলা, এর মধ্যে আসলো ইরান, হ্যাঁ, আমি তখন মাননীয় প্রধানমন্ত্রী বললেন শুনেন এগুলো পরে যেগুলো আসছে সবগুলোই উল্টা। তা আমার সহকর্মী যারা পররাষ্ট্রমন্ত্রীর চাকরি, তারা বললেন না স্যার, ইউইউ আসছে, সৌদি আরবও আসছে। বললাম সেইগুলো আপনার দেখানোর জন্য নিয়েছে, তো এইটা একটু আসতে চলেন, তো তাহলে কি দরকার? যাই হোক, সো আপনার 2015-16 সালে আমি যেটা শুনলাম, ইউএসএ ওই আমাদের তৎকালীন যিনি রাষ্ট্রদূত ছিলেন ওয়াশিংটনে, তাকে আপনার ওই দুটো চুক্তির জন্য খুব বলে, ওই এগুলো অস্ত্র কেনার চুক্তি, একটা জিসোমিয়া, একটা টিকফা, আমাদের তারা খুব বলেন টলেন। শেষের দিকে আমি যখন মন্ত্রী ছিলাম তখন এক পর্যায়ে শুনলাম যে এই চুক্তিগুলোতে সই করার জন্য তারা আমাদের বলতেছে। তো এই চুক্তিগুলোর বিভিন্ন শর্ত তো আমাদের খুব সহজ মনে হয়নি। আর মাননীয় প্রধানমন্ত্রীর মূল উদ্দেশ্য ছিল দেশের উন্নয়ন করবেন, আর দ্বিতীয়ত হলো গরিবের দুঃখ দূর করবেন। তো উনি বললেন যে আমরা আর্মস্টাম্প কিনবো পরে, আগে আমরা মানুষের 2 বেলা ভাত খাওয়াই আর একটা ডিসেন্ট লাইফ দিই, হ্যাঁ, তারপরে ওইগুলো জিনিস টিনিস কিনবো, অস্ত্র টস্ত্র। তো আমেরিকানরা সেটা বোধহয় পছন্দ করে নাই, তারা তো ব্যবসায়ী জাতি, তারা বিক্রি করলেই খুশি এইগুলো। তখন মনে হলো যে আর তা আদারওয়াইজ তাদের সাথে আমাদের কোনো রকমের যে খুব বড় রকম, হ্যাঁ, ডেমোক্রেসির জন্য তারা পিড়াপিড়ি করতো, ইনক্লুসিভ ডেমোক্রেসি এইগুলো বলতো, সব দলের কৃষি নির্বাচনে ইলেকশনের আগে এইগুলো তারা অনেক বলা বলি করেছে, বলেছেও যে এই কি বল, ফ্রি ফেয়ার ট্রান্সপারেন্ট ইনক্লুসিভ ইলেকশন চায়। এখন এগুলো নিয়ে কথাবার্তা বলেন, হ্যাঁ, তখন এগুলো তাদের, আমি তখনও বলেছি যে হিউম্যান রাইটস, গুড গভর্নেন্স, এই ইলেকশনের এইগুলো হচ্ছে তাদের টুল টু অ্যাচিভ দেয়ার আদার গোলস, হ্যাঁ, এগুলোর সামনে পাবলিক ফেস, এগুলো দেয়ার পাবলিক ফেস, আসলে মনের ভিতর যেটা সেটা অন্য জিনিস থাকে। তো কিন্তু এই রকমের প্রেশার দেয় নাই যে তোমরা এটা না করলে শেষ করে দিব। তবে এখানে একটু বলি, আমেরিকানরা এই যে শেখ হাসিনার কিসে আপনার ডিব্যাকুলের জন্য শুধুমাত্র দায়ী তা না, আমেরিকাতে বহু সংস্থা আছে, বহু এনজিও আছে, প্রিভিউ আছে, প্রাইভেট ভলেন্টিয়ার অর্গানাইজেশন, যেমন ওই ডিপ স্টেট একটা, দে আর নট গভর্নমেন্টের অংশ না, বাট এটা গভর্নমেন্টকে ইনফ্লুয়েন্স করে, হ্যাঁ। তো তারা আমাদের এই জর্জ শেরফ সাহেব, তিনি পয়সাওয়ালা লোক, তিনি বিভিন্ন দেশে অকাম ককাম করেন, আর আমাদের ভালো কাজ করেন, ইজ এ গ্রেট ফিলান্থ্রপিস্ট টু, হ্যাঁ। তিনার সাথে আমাদের নোবেল লোকের খুব ভালো পরিচয়, তিনারা যে ভিতরে ভিতরে সব করেছেন আমরা জানি না। হ্যাঁ, আমি একবার জর্জ সরোসকে বলছিলাম যে বাংলাদেশের এত অপরচুনিটি ফর ইনভেস্টমেন্ট, আপনি আসেন। তখন উনি বলছিলেন আমাকে যে দেখেন আমি তো ইনভেস্টমেন্ট ডিসিশন নেই না, এইটা আমাদের ল ফার্ম আছে, তারা ইভ্যালুয়েট করে, আপনি আমার ল ফার্মকে অ্যাপ্রোচ করেন, দে উইল ইভ্যালুয়েট ইট, এন্ড যদি মনে করে তো আপনার দেশ ভালো, তাইলে তারা ইনভেস্ট করবে, হ্যাঁ। বাট আদারওয়াইজ হি ওয়াজ এ ভেরি সফট স্পোকেন পারসন, খুব কম কথা বলেন। I met him a few times. অনেকে এই জর্জ সরোসের কথা যখন আপনি বললেন, অনেকে ডক্টর ইউনূসকে তার সঙ্গে তুলনা করেন, এইটা আপনার যেহেতু দুজনকে দেখেছেন, আপনি কি বলবেন? আপনার কোনো মন্তব্য আছে কিনা? না, যশোর সাহেবের সাথে আমার পাবলিক প্রোগ্রাম গুলোতে দেখা হয়েছে, এজ এ সফট স্পোকেন পার্সন, এত বড় বড় লোক কোনদিন কল্পনা করিনি, কারণ খুব সিম্পল ভাবেই থাকেন, এবং এই
a very soft-spoken person, and he's a great philanthropist. আমাকে একবার উনি বলেছিলেন যে আমি ওই আমার একটা উইমেন অ্যান্ড চিলড্রেন ইন্টারন্যাশনাল নামে একটা এনজিও করেছিলাম, যেটাতে নারী ও মহিলা শিশু ওই পাচার বন্ধ করার জন্য, ওইটার জন্য আমি অনেকের কাছে ফান্ড চেয়েছিলাম, ওনার কাছেও চেয়েছিলাম। তো উনি একইভাবে ওই যে জন কেরি, সিনেটর জন কেরির বউয়ের মতো, উনি বলছেন শুনেন আগে আপনার কমিউনিটির থেকে ফান্ড জোগাড় করেন, যদি ওরা আপনার প্রোগ্রামে ফান্ড দেয় তখন বিদেশিরা দিবে, কারণ প্রথমত গ্রহণযোগ্যতার দরকার। আপনি আপনার কমিউনিটি থেকে ফান্ড জোগাড় করলে উই উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ হ্যাভ দি ক্রেডিবিলিটি, অ্যান্ড দেন উই উইল বি হ্যাপি। উই ডু ইউনো, এই যে আমরা অনেক সংস্থাকে টাকা দিই। হ্যাঁ, তো হি ওয়াজ আদারওয়াইজ এ নাইস পার্সন বলে আমার মানে আলোচনা তাই মনে হয়েছে। না আমরা তো এই যে সফট স্পোকেন পার্সন, and you always feel good, when you talk to him. কিন্তু ওনার যে কার্যকারিতা এগুলো ওনার আলাপের সাথে মিলে না, ইট ডাজন্ট গো। তো ইদানিং তিনি উল্টাপাল্টা বলছেন, এই জালিয়াতির কথা বললেন, এবং আমার কাছে খুব হটকা লাগলো। মনে হলো উনি যেহেতু জালিয়াতি করে সরকার প্রধান হয়েছেন, শুনছি বিচারকদের সবার সই নকল করেছেন, সেই জালিয়াতি করেছেন, এই কারণেই কি বললেন যে বাংলাদেশিরা জালিয়াতিতে চ্যাম্পিয়ন। আর এখন টের পাচ্ছি, আগে তো কোনোদিন আমরা তো ওনাকে বলবে অনেস্টলি সবকিছু গ্রহণ করেছি, কোনোদিন সেকেন্ডারি চিন্তা করিনি। সুতরাং নোবেল প্রাইজ পেয়েছেন, অর্থাৎ আমরা খুশি, মনে হয়েছে উনি যখন নোবেল প্রাইজ আমি পেয়ে গেছি, এই ধরনের একটা আমাদের মধ্যে আনন্দ ছিল। হ্যাঁ হ্যাঁ, তবে 2006-7 যখন উনি নতুন দল করলেন নাগরিক কি জানি, তখন আমাকে শক্তি বলছিলেন যে মোমেন তুমি আমার এটা দেখো তো, আমেরিকায় তুমি আর সিরাজুল আলম খান, এইটা তারাদের উনি একটা ফ্লায়ারও পাঠাইছিলেন, ওই একটা লিফলেট বানিয়েছিলেন। হ্যাঁ, তা আমি ওনাকে পরে বললাম যে ইউনুস ভাই, এইখানে কেউ এটা পছন্দ পছন্দ করে না। আর আপনাদের এখন বিশ্ব 800 মিলিয়ন দরিদ্র দরকার জন্য দায়িত্ব দিয়েছে, আপনি ঢং ঢাঙে যাচ্ছেন কেন? এগুলো বাদ দেন, এই পার্টি ফার্টি, আপনি বরং দারিদ্র কিভাবে মিউজিয়ামে পাঠাবেন এই চিন্তা করেন। এরপর থেকে তবে 2009 আমি যখন কি হই, রাষ্ট্রদূত হই ইউএনতে, তখন ইউনুস সাহেব আমাকে অনেক কাগজপত্র দিয়েছেন, বললেন যে তুমি ওখানে যাচ্ছ, এক কাজ করো, তুমি আমাকে বিভিন্ন প্রমোট করো। হ্যাঁ, আমিও করেছি ওনাকে প্রথম দিকে, আই ডিড। হ্যাঁ, তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার খুব ভক্ত ছিলেন। পরে না ওনার ওই কেস টেস আসলো, উনি চাকরি ছাড়তে রাজি হলেন না, তারপরে দেখা যায় কেস কর ফাঁকি দেন, তখন না শেখ হাসিনার মধ্যে ওনার দূরত্ব সৃষ্টি হলো। এবং আমরা তবুও সামহাও ইউনুস বাইরে মনে করতাম যে ইজ ওকে। কিন্তু ইদানিং ওনার চরিত্র দেখে আমাদের সারা খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে। জি, আপনি যেহেতু পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছের মানুষ ছিলেন, আপনার ভাইয়ের সুবাদেও আলাদা একটি গুরুত্ব আপনারা সবসময় পেতেন। আপনি যে কথাটি মাঝখানে বললেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে দুটি চুক্তির বিষয় আপনি উল্লেখ করলেন, দুটি অস্ত্র চুক্তি, অস্ত্র কেনা, যেটি প্রধানমন্ত্রী আসলে যৌক্তিক কারণেই রাজি হননি। কিন্তু প্রধানমন্ত্রী মানে এই সরকার পরিবর্তনের আগে আগে কয়েক বছর পর্যন্তই খুব জোর সোরে বলছিলেন যে যদি কি বলে আমাদের কক্সেস বাজার, আমাদের সেন্ট মার্টিন আমরা দিতে রাজি হই, পোর্ট দিতে রাজি হই, তাইলে আমাদের ক্ষমতায় থাকতে অসুবিধা হবে না। এই কথা কিন্তু 5ই আগস্টের আগে 24-22 থেকে উনি বলা শুরু করেছেন। এই জায়গাটায় আপনার নজরে ছিল কিনা বা কিছু জানেন? সেন্ট মার্টিনের কাহিনী আমরা কোনদিন শুনিনি। মাননীয় প্রধানমন্ত্রী, ফরেন মিনিস্ট্রি জানেন, ফরেন মিনিস্ট্রি কেউ অ্যাপ্রোচ করেনি। আমরা এক পর্যায়ে যখন এই যে এশিয়া স্পেসিফিক কোয়াড কোড তৈরি করলো, হ্যাঁ, তখন আমরা আমেরিকানদের বললাম যে তোমরা কোয়াড যদি আমাদের অফিসিয়ালি বলো, তারা আমাদের কিন্তু কোনোদিন রিকোয়েস্ট করেনি। আমরা বরং কি করলাম, ওই কোয়াডের নিয়মে 4টা আমেরিকা 3টা দেশ, ইন্ডিয়া, আপনার অস্ট্রেলিয়া এবং জাপান জয়েন করে, আমরা তাদের বললাম তোমরা একটা ফর্মাল কি করো, আমাদের রিকোয়েস্ট করো। তারা করেনি কখনো, তারা আইআইতে কিংবা এই কোয়াড এগুলোতে ফর্মাল রিকোয়েস্ট করেনি। কিন্তু পত্রপত্রিকায় মিডিয়ার মধ্যে মনে হতো যে হ্যাঁ আমরা সেই জন্য নিজের থেকেই কোয়াডের উপরে একটা
স্ট্র্যাটেজি আমরা দেই, তারাও এটা অপছন্দ করেনি। হ্যাঁ, এটা তাদের মতামতই, অনলি আমরা একটা ইনক্লুড করলাম, সেটা ইনক্লুসিভ, মানে সব রাষ্ট্র, হ্যাঁ, রুলস বেস সিস্টেম, যে কোনো দেশই তাদের নিজের মঙ্গলের জন্য এই কিসের এশিয়া স্পেসিফিক, বিশেষ করে ওশেন, আপনার সমুদ্র ইউজ করতে পারবে, সেটা তারা এটাতে কোনো একটা আমাদের আপত্তিও করেনি। আর আইইই যে এটা ইকোনমিক ফোরাম করবে, সেইখানেও আমাদের কিন্তু রিকোয়েস্ট করেনি জয়েন করতে। আর ওইটাতে জয়েন করতে আমরা হিসাব নিসাব করে দেখলাম আমাদের কোনো আপত্তি নাই, ওইটাতে জয়েন করতে আমাদের কোনো আপত্তি নাই। ওখানে মূলত 4টা ইস্যু ইম্পর্টেন্ট ছিল। একটা, মানি লন্ডারিং কমার, আমরা এতে খুব খুশি যে তারা যদি বড় লোকের দেশ মানি লন্ডারিং কমার জন্য সাহায্য করে, তাহলে আমাদেরও মঙ্গল, কারণ সব টাকা তো ওই বড় লোকের দেশের বিভিন্ন ইনসেটিভের কারণে লোকে পাঠায়, শুধু তারা থাকলে এক সুবিধা। আর বাকি একটা ইস্যু আমরা শুধু যে এক্সপ্লেনেশন চেয়েছিলাম, সেটা হলো ডাটা ম্যানেজমেন্ট, তারা ডাটা ম্যানেজমেন্টটা করতে চায়। ওই যত, তো ওইটা সম্পর্কে আমাদের জ্ঞান টিয়ান খুব ভালো ছিল না, কিভাবে ম্যানেজমেন্ট করবে তারা এটা ডিটেল আমাদের বলেনি। হ্যাঁ, আদারওয়াইজ তাদের সাথে আমাদের কিন্তু বহু বাক্যিক সম্পর্ক, এই শেখ হাসিনা সরকারেরই। কিন্তু এই হ্যাঁ, পোর্ট নিয়ে, চট্টগ্রাম পোর্ট নিয়ে আমরা তো না, দেখলাম ডক্টর ইউনূস ক্ষমতায় চট্টগ্রাম বসার পরে পোর্ট পোর্ট নিয়ে তো। আমেরিকানরা আমাদের বলেনি, ডিবি ওয়ার্ল্ড, এই যে ইউএইর, তারা অ্যাপ্রোচ করেছিল, আর করেছিল সিঙ্গাপুর, আর করেছিল আপনার সৌদি আরব, এই 3টি। তো আমরা নীতিগতভাবে আমরা রাজি ছিলাম চিটাং পোর্ট না, আমরা এই যে বে টার্মিনাল, বিরাট বে টার্মিনাল, মাননীয় প্রধানমন্ত্রী তো উনি বলছিলেন বে টার্মিনাল আমি ভাগ করে দেব, বাট ডাবল মোরিং, যেটা আমাদের যেখান থেকে আমরা অলরেডি ডেভেলপ করেছি, এখান থেকে প্রায় আমাদের 80% রেভিনিউ আসে, ওইটা আমরা ছাড়তে চাই নাই কখনো। আমরা ওই বে টার্মিনাল অংশ অংশ করে এই 3টা দেশকে দিতে আমাদের নীতিগত বিশেষ করে ডিবি ওয়ার্ল্ডকে আমরা তো দেওয়ার একেবারে শেষ পর্যায়ে, এটা ফাইনালাইজ হয়ে গেছে, দেওয়া হবে তাদের। এবং বেটা তারা, তবে তারা বারবার ইনসিস্ট করছিল যে তারা চিটাং ডাবল মোডিংটা নিতে চায়, কারণ এটা তো অলরেডি সেট আপ করা। হ্যাঁ, তারা এই জন্য অনেক কমিশন টমিশন, আমাদের যারা অফিসার ছিলেন তারা ইচ্ছা করে ওই বে টার্মিনালটা সই করেন নাই। আমার এখন মনে হয়, আমি তো এর সাথে সম্পৃক্ত ছিলাম না, বাট এখন আমার মনে হয় যে তারা সই করেন নাই, ওই কমিশনের আপনার এই মোলা দেখিয়েছে যে যদি ডাবল মোরিং করো তাহলে অনেক টাকা পাবা, আন্ডার হ্যান্ড টাকা পাবা অনেক, সেই কারণে বোধহয় ফাইনাল করেন নাই, ওরা ঝুলিয়ে রেখেছিলেন। আর মাননীয় প্রধানমন্ত্রী তো সবগুলো সারাক্ষণ দেখার সুযোগও নাই, যদি কেউ না রেজ করে, তারা এই জন্য ওইটা চুপ করেছিলেন। হ্যাঁ, আর এখন তারা কিন্তু ওই চিটাং পোর্টটা নিয়ে নিচ্ছে, যেটা আমরা দিতে চাইনি, আমরা দিতে চাইছিলাম বেটার। এখন বে টার্মিনাল অনেক লম্বা, আপনি ইউল বি সারপ্রাইজ যে কত কাজ হচ্ছে, এবং সেইগুলো আমরা তাদের দিতে কম্পিটিটিভ ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য তিন। অধ্যাপক ডক্টর এ কে এম আব্দুল মোমেন, আমি আপনাকে অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আবারও কথা হবে অন্য কোনো ইস্যু নিয়ে, আপনাকে আপনার কাছ অসংখ্য থেকে আবারও ধন্যবাদ। সময় নিব। জি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনিও নিরাপদে থাকুন। থ্যাংক ইউ।